আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে 7b তে চলে আসছি। এই 7b তে আমরা বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে সীমামান সমস্যার সমাধান করব। এখন কথা হচ্ছে সীমামান কোনগুলো? আসলে সীমামান হচ্ছে যেগুলোতে শর্ত দেওয়া থাকবে। এখন শর্ত দুই প্রকারের, একটা হচ্ছে আদি শর্ত আর একটা হচ্ছে সীমা শর্ত। এখন সীমা শর্ত কোনটা? সীমা শর্ত হচ্ছে যদি আমার কোথাও দেখি আমরা মূলত আমাদের যে ইউ গুলো থাকবে, মানে ফাংশন অফ ইউ, ইউ এক্স কমা টি এর ফাংশন। হ্যাঁ, ইউ হচ্ছে এক্স কমা টি এর ফাংশন, বড় হাতের ইউ। এটা বেসিক্যালি আমরা এখানে একটু মাথায় রাখবো, এটা বড় হাতের ইউ। আর বড় হাতের ইউ কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তখন সেটা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এখানে এই ইউ যদি লিখি আমি, এই ইউ লিখলে সেটা মূলত ইউ অফ এক্স টিকে মিন করবে, রাইট? সো এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ছোট হাতের ইউ। তাহলে এটা হচ্ছে বড় হাতের ইউ। বড় হাতের ইউ কে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেটা হচ্ছে কি ছোট হাতের ইউ। এখন এই ছোট হাতের ইউটা কিসের ফাংশন? ছোট হাতের ইউটা হচ্ছে সে মূলত টি কে ট্রান্সফর্ম করবে এস এ। সো সেটা হচ্ছে এক্স কমা এস এর ফাংশন। তাহলে ছোট হাতের ইউ হচ্ছে এক্স কমা এস এর ফাংশন, আর বড় হাতের ইউ হচ্ছে এক্স কমা টি এর ফাংশন। এবার এই ছোট হাতের ইউ কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সে মূলত আমাকে আবার এই শুধুমাত্র এই ইউ অফ এক্স কমা টি কে ব্যাক দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মেইন ক্রাইটেরিয়া। এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিভাবে সংজ্ঞায়িত সেটা আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে শিখে আসছি যে এফ অফ এক্স একটা ফাংশন, আচ্ছা সরি, এই এফ অফ এক্স একটা ফাংশন, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে এল অফ এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি e to the power minus st e to the power minus st f of এই যে x, dt। এটা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মেইনলি সূত্র। আমরা এটা একেবারে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চ্যাপ্টার যেটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে শিখে আসছি সেইটা থেকে আমরা এটা নিয়ে আসছি। এখন এখানে আমাদের বেশ কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি? আমরা অন্তরজের ল্যাপ্লাস রূপান্তর, আমরা হচ্ছে অন্তরজের ল্যাপ্লাস রূপান্তরগুলো মূলত বেসিক্যালি এখানে ইউজ করব। তো সেইটা আমাদের যদি কারো প্রবলেম থাকে তাহলে আপনারা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমাদের কোর্সের ক্লাস দেওয়া আছে, সেখান থেকে অন্তরজের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কয়েকটা ক্লাস, প্রথম দিকের বেসিক ক্লাসগুলো একটু দেখে আসবেন। সো আমি আর এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডিটেলস কিছু বলছি না, তবে যেখান দিয়ে আমার সূত্র ব্যবহার হবে অঙ্ক করতে গিয়ে সেখানে কিন্তু আমি ব্যাখ্যা আবার করব। সো এবার প্রথমত আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3টা আমরা এখানে সলভ করে রেখেছি, জাস্ট আমি আপনাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিব। সেক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই। পুরো ব্যাপারটা আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবেন, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে কারো কোনো আর অসুবিধা থাকবে না। সো চলে আসেন, আমাদের এখানে প্রথমত প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে যে বলছে এই যে বড় হাতের ইউ, এটা কিন্তু মাথায় রেখো, বড় হাতের ইউ আর ছোট হাতের ইউ এর মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা একটা অন্তরক সমীকরণ। প্রশ্ন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে এর সমাধান নির্ণয় করো। সো আদি শর্ত এখানে আমি এখানে লিখে রেখেছি আদি শর্ত এটা, বাট এই যে এখানে এক্স নট, আমরা বলছি যে এই বড় হাতের ইউ এইটা মূলত এক্স কমা টি এর ফাংশন, রাইট? সো এই যে এই ইকুয়েশনগুলো বেসিক্যালি হচ্ছে কোনো একটা বস্তুর হিট নিয়ে কাজ করে, তাপ নিয়ে কাজ করে। সো এই তাপের অবস্থা বা বস্তুর বিভিন্ন তাপের কারণে পরিবর্তনশীল বিভিন্ন রাশি হচ্ছে এক্স, আর টি হচ্ছে টাইম, অর্থাৎ টাইম নির্ভরশীল বিভিন্ন প্যারামিটার হচ্ছে এক্স। তো টাইম যদি 0 হয় শুরুতে বস্তুর অবস্থাটা এখানে আমরা জানতে পাবো। সেই জন্য এই যে এখানে এই শর্তটাকে যদি টি ইকুয়ালস টু 0 বলে তখন আমরা এটাকে বলি হচ্ছে আদি অবস্থা বা আদি শর্ত। আর টি এর মান যদি টি বলে তাহলে টি সময়ের শর্ত, দ্যাট মিনস ওটা হচ্ছে আমাদের সীমা শর্ত। সো এই যে এইটা হচ্ছে আমার আদি শর্ত। সো আদি শর্তের ভ্যালু আমার এখানে দেওয়া আছে। এখন এই যে এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করেন, এই যে আমরা এই ইকুয়েশনটা প্রদত্ত সমীকরণ হিসেবে লিখে দিলাম, দেন এটাকে আমরা উভয় পক্ষে কি করব? ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করব। কেন? আমরা বলছি যে এই সমীকরণটা আমাকে ল্যাপ্লাস রূপান্তরের মাধ্যমে সমাধান করতে বলেছে। আমরা এটা যদি আমাকে বলতো যদি ফুরিয়ার ধারার মাধ্যমে সমাধান করো তাহলে কিন্তু আমরা ফুরিয়ার রূপান্তর দিয়ে করতাম। সো এবার আসেন, এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করলে এই যে এই এক্স এর সাপেক্ষে যদি থাকে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জাস্ট নরমাল ডেল থেকে ডিতে চলে আসবে। আর টি এর সাপেক্ষে আমরা তো বলছি ল্যাপ্লাস মূলত টি কে চেঞ্জ করে, ল্যাপ্লাস রূপান্তর কাকে চেঞ্জ করে? টি কে চেঞ্জ করে। তাহলে এই এক্স এর কিছুই হবে না, এটার রূপান্তর জাস্ট ডিইউ বাই ডিএক্স হয়ে যাবে, আর এই টি কে মূলত ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে। তাহলে এই টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা এই যে এটা হচ্ছে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার আংশিক ডেরিভেটিভ। সো একবার অন্তরীকরণের সূত্র আমরা শিখেছি, একবার অন্তরীকরণকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে s ইন্টু f of
এস এফ ইন্টু এফ অফ এস মাইনাস এই এফ অফ নট চলে আসছিল, মনে আছে? এইটা ছিল আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য আমরা এটা একবার ডেরিভেটিভ যেটা অর্থাৎ এফ ড্যাশ অফ এক্স কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে বেসিক্যালি এই ফর্মুলাটা আসে। আপনারা নিশ্চয়ই এতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটা শিখে এসছেন বা এটা দেখে আসবেন নিশ্চয়ই। তো এখানে একটু খেয়াল করেন, আমার এই এফ এর জায়গায় আছে হচ্ছে ইউ, বড় হাতের ইউ ড্যাশ, তাহলে এই যে এইটাকে যদি আমরা একবার ট্রান্সফর্ম করি তাহলে এই যে দেখেন এই যে এটার ভ্যালুটা কি আসবে, এই যে এটার ভ্যালু বড় এফ এর জায়গায় হচ্ছে জাস্ট এটা, বড় হাতের এফ এর জায়গায় জাস্ট এটা বসায় দেন। এই যে বড় হাতের এফ এর জায়গায় এটা বসায় দিলে এই যে এইখানে এইটাকে আর আমরা বড় হাতের, এটা যেহেতু এফ লিখি নাই, এটা যেহেতু লিখছি ইউ, তাহলে বড় হাতের ইউ কে রূপান্তর করলে ছোট হাতের ইউ হবে। দ্যাটস ওয়াই এই যে এখানে ইউ আসলো। তো ইউটা কি? ইউ এস, এটা কিন্তু ইউ এস এর ফাংশন, ইউ কিন্তু এস এর ফাংশন, এস এবং এক্স এর ফাংশন। ওই যে এই বড় হাতের ইউটা হচ্ছে এক্স এবং টি এর ফাংশন, আর এই ছোট হাতের ইউটা হচ্ছে এক্স এবং এস এর ফাংশন। অর্থাৎ এক্সটা ফিক্সড, শুধুমাত্র টিটা চেঞ্জ হবে কোথায়? এস এ। সো এই যে এই সূত্রটা আমরা এখানে জাস্ট প্রয়োগ করেছি, এটার মানে এটা। সো এখানে হচ্ছে এই যে এই বড় হাতের এফ এর জায়গায় বড় হাতের ইউটা বসছে, আর বাকি সব জিনিস কিন্তু সেম। এখানে আমি চাইলে শুধুমাত্র বড় হাতের ইউ আর এখানে ছোট হাতের ইউ লিখেছি, এখানে চাইলে এই ইউ এর সাথে এখানে ইউ এর সাথে এক্স কমা এস লেখা যেত এই ব্র্যাকেট দিয়ে। সো আমরা লিখে নেই, প্রবলেম নেই, ঠিক আছে? সো এবার চলে আসেন এই যে এখান থেকে আমি এই যে এইটাকে গুণ করে 2su পাই, 2su পাই, আর এদিকে হচ্ছে ছোট হাতের ইউ। এই যে বড় হাতের ইউ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ছোট হাতের ইউতে কনভার্ট হয়। ওকে, এগুলো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের পড়া অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে প্রথম দিকের কয়েকটা ক্লাস আপনারা দেখে আসবেন, তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন। তারপর আর কি এখানে কিছুই না, এখানে হচ্ছে জাস্ট আমরা একটা কি সাধারণ অন্তরক সমীকরণে রূপান্তর করেছি এটাকে, ইউ এর সাধারণ অন্তরক সমীকরণ। সো ইউ এর সাধারণ অন্তরক সমীকরণ এটা হচ্ছে বেসিক্যালি এরকম যে dy বাই dx প্লাস phi of x into y equals to q of x, এই আকৃতির অন্তরক সমীকরণ, যেটা আমরা এটার পার্টিকুলার ইন্টিগ্রাল এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্পর্কে জেনে আসছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। সো এই কোয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if, অর্থাৎ এটাকে আমরা সমাকলনযোগ্য করতে পারবো যদি একটা নির্দিষ্ট ফ্যাক্টর দ্বারা গুণ করি। সেই ফ্যাক্টরটার নামই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর সেটার মান হচ্ছে e to the power ইন্টিগ্রেশন অফ phi of x dx। এটা নিশ্চয়ই আপনারা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে গেলে পেয়ে যাবেন, চ্যাপ্টার 9 অথবা চ্যাপ্টার 10 এ আপনি এটা পাবেন, ঠিক আছে? চ্যাপ্টার 9 আই থিঙ্ক, বার্নেলির অন্তরক সমীকরণ যেটা, সেখানে আপনারা এটা পাবেন। সো এটা হচ্ছে এই টাইপের অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এখানে y এর জায়গায় জাস্ট ইউ আছে। সো আপনারা যদি চিন্তা করেন এটার সাথে যদি এটাকে তুলনা করা হয়, এটার সাথে যদি এই সমীকরণটাকে তুলনা করা হয়, তাহলে y এর জায়গায় আছে ইউ। তাহলে আমার phi of x সমান কি বলো তো? phi of x সমান হচ্ছে -2s + 1, নিশ্চয়ই বুঝতে পারছো। আর q of x হচ্ছে -12 e to the power -3x। এটা আমাদের এইখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে শুধুমাত্র দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কি লিখেছি, e to the power ইন্টিগ্রেশন অফ phi of x dx। তো phi of x dx, phi of x কে, phi of x হচ্ছে এই যে এখানে আমরা পেয়েছি -2s + 1, এটার সাথে তুলনা করো, এটার সাথে এটাকে তুলনা করো, আমরা এখানে পেয়ে গেছি এটা হচ্ছে phi of x। সো e to the power মাইনাস ইন্টিগ্রেশন অফ phi of x dx, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই টাইপের অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ে আসছি। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই আমরা বুঝছি এটা একটা ধ্রুবক x এর সাপেক্ষে। সো এই ধ্রুবকের জায়গায় থেকে গেছে, dx কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়। সো মাইনাস মাইনাসের মতো থেকে গেল। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেয়ে গেছি। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মূলত কি জন্য আমরা বের করেছি বলেন? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে আমরা এই অন্তরক সমীকরণকে সমাকলনযোগ্য করার জন্য তার সাথে এটা গুণ করতে হবে। আমরা এটা অর্ডিনারিতে পড়ে এসেছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে, যেই ফ্যাক্টর বা যেই উৎপাদক দ্বারা কোনো একটা অন্তরক সমীকরণকে গুণ করার ফলে সেটা সমাকলনযোগ্য হয়, সেই উৎপাদক বা সেই ফ্যাক্টরটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দ্যাটস ওয়াই এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা এই 1 নং এর সাথে উভয় পক্ষে গুণ করে দিব। গুণ করে আমরা এবার এটাকে সমাকলন করব, গুণ করলেই দেখবেন সমাকলনযোগ্য হয়ে যাবে। তো এখন আমরা তাই করেছি, গুণ করলাম। উভয় পক্ষে গুণ করার পরে দেখেন এখানে কি আসলো, এই যে ইউ এর অন্তরীকরণ করে এটা থেকে গেল। এরপরে এই যে দেখো ইউ থেকে গেল, এটার অন্তরীকরণ করে দেখো, এটার অন্তরীকরণ করলে দেখো এটা আর এটা আসলো। তার মানে আমরা কি বুঝলাম, এই যে এই পুরো লাইনটাকে আমরা বলতে পারি যে uv এর ডেরিভেটিভ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এটাকে d of u e to the power -2s + 1 ইন্টু হচ্ছে x। এটাকে আমরা এটা বলতে পারি, এটা u এটা v। তাহলে u রেখে এই যে প্রথমে v রেখে u এর ডেরিভেটিভ, এরপরে প্লাস u রেখে v এর ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে -2s + 1 ইন্টু e to the power -2s + 1 এটা চলে আসে।
এটা চলে আসে। দ্যাটস ওয়াই আমরা এটা বলতেই পারি যে এই অংশটা যেহেতু এটার ডেরিভেটিভ, তাহলে এখানে সূত্রটা একটু মিলিয়ে নেন। এই যে ইউ এর অন্তরীকরণ এটা থেকে গেল, এরপরে প্লাস, এখানে কিন্তু প্লাস ছিল, প্লাস প্লাস ইউ রেখে এই যে এটার অন্তরীকরণ, তো এটার অন্তরীকরণ হচ্ছে এই যে এই বক্স এবং হচ্ছে এইটা, এই যে আমরা এখানে তাই পেয়েছি। সো আমরা এখান থেকে কি বলতে পারি, এটা হচ্ছে ইউবি মেথড, ইউবি ফর্মুলা মিলে গেছে এখানে। সো আমরা এই দুটাকে লিখে ফেলছি সংকুচিত করে ডি বাই ডিএক্স অফ ইউভি। সো ইউভি ফর্মুলার ওই পাশে হচ্ছে এটা থেকে গেল, মানটা বসিয়ে দিলাম। এখন মানটা জাস্ট এখানে সূচক করেছি, সূচক করলে কি হয়, এখানে আছে -3x, এখানে আছে -x, তাহলে -4x, -4x। সো আমরা এখানে এই যে এই -4x, এই জন্য এই যে কি করেছি, আমরা ওইটা ভিতরের সাথে যোগ করে দিয়েছি, মাইনাসটা সামনে থেকে গেছে। ওকে, সো এই যে এখানে সূচক করেন e টু দি পাওয়ার -3x e টু দি পাওয়ার -2sx -x। সো এখানে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে e টু দি পাওয়ার -2sx -4x হবে। সো আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলে এটা হয় নিশ্চয়ই। সো বুঝতে পারছি, আশা করছি এই পুরোটা বুঝে গেছেন। এবার আসেন আমরা এইবার ইন্টিগ্রেশন করব, কারণ আমাদের তো ওই বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করার কারণই ছিল এটা সমাকলনযোগ্য হবে। সো এখন আমরা এখানে সমাকলন প্রয়োগ করে দিয়েছি। দেখেন এই যে এই লাইনটাকে সমাকলন করলে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এইটা আর ইন্টিগ্রেশন পরস্পরের উল্টো, পরস্পর বিপরীত কেটে যাবে। অর্থাৎ কেটে যাবে বলতে এটা অন্তরীকরণ করে এই ফাংশনকে যেই ছোট করবে, সেই ইন্টিগ্রেশন প্রয়োগ করলে এক্স এর সাপেক্ষে ওই ছোট জিনিসটাকে আবার এটা দেবে। কারণ আলটিমেটলি আমি সমাকলন প্রয়োগ করলে এটা চলে যাবে, ঠিক আছে। তো ওই পাশে সমাকলনটা করলে কি হয়, এই পাশে সমাকলন করলে -12 তো ধ্রুবক থেকে গেল, এটা হচ্ছে e টু দি পাওয়ার mx। তো e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/m e টু দি পাওয়ার mx, তাহলে 1/, এইটা ইনটু e টু দি পাওয়ার এটা, তাহলে 1/, এই যে এখানে মাইনাস ছিল আর এখানে -12 ছিল, এখানে -12 ছিল আর এই যে এটার সামনে একটা মাইনাস আছে উপরে, সেই মাইনাসটা আসলো, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার mx/m, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা, বসিয়ে দিলাম। এখন এখানে একটা সি আসবে, হ্যাঁ সি আসবে, সো সি লিখলাম। এরপরে এবার এখান থেকে আমরা এই e টু দি পাওয়ার -2s + 1 * x, এটাকে আমি উভয় পক্ষে গুণ করে দিলাম, অথবা এটা মাইনাস আকার আছে তো ওই পাশে গুণ করে দিলাম। সো এটাকে আমরা সিম্পলিফাই করলে এই লাইনটা আসে। এই লাইনটা তো আশা করছি আপনাদেরকে বোঝানোর কিছু নেই, সো এটা আপনারা নিশ্চয়ই এই লাইনটা বুঝছেন। হ্যাঁ, এটাকে আমরা 2 নং দেই। এবার আসো, এবার আমাদের এখানে একটা সীমার ব্যাপার আছে। এখন আমাদের এখানে x এর ভ্যালু ইনফিনিটি যদি হয়, দেখেন x এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে দেখা যায় uxt যে ফাংশনটা uxt এটা সীমায়িত। সুতরাং আমরা পাই x ইনফিনিটির জন্য usx এটাও সীমায়িত হয়ে যাবে। সো আমরা এখানে মেইন কথাটা হচ্ছে যে x এর মান যখন অসীমের নিকটবর্তী, তখন আমাদের uxt বলতে আমাদের t এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা কি আমাদের উপরে কি কোনো ফাংশন শর্ত দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই দেওয়া ছিল। টি এর এখানে একটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে এই রকমের, যে আপনাদের বইয়ের মধ্যে আমি এখানে উঠাইতে ভুলে গেছি, এখানে আমাকে বলে দিছে যে এক্স হচ্ছে 0 অপেক্ষা বড় এবং টি হচ্ছে জিরো অপেক্ষা বড়, আর সাথে আমাদের দেওয়া আছে ইউ এক্স কমা 0 ইকুয়ালস টু হচ্ছে 6 e টু দি পাওয়ার -3x। তো এখন uxt এর ভ্যালুটা আমাদের প্রশ্নে আসলে উল্লেখ করা নেই। সো xt এর ভ্যালুটা প্রশ্নে উল্লেখ করা নেই, কিন্তু ux0 এর ভ্যালুটা উল্লেখ করা আছে। তার মানে আমরা এটা বুঝতেছি যে t এর মান যখন 0 তখন uxt এর মান এইটা। এখন t এর মান যদি আমি অসীম পর্যন্ত বাড়াই, তাহলে এটা কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে, অসীম পর্যন্ত যেতেই থাকবে। সো আমরা uxt এর ভ্যালুটা, এই যে t এর মান কিন্তু 0 অপেক্ষা ছোট না, তার মানে uxt এর ভ্যালু x এর মানও 0 অপেক্ষা ছোট না, তার মানে এটা কখনোই শূন্য হবে না। এটা হইতে পারে কি, টি এর মান যদি অসীম হয় তাহলে এই ভ্যালুটাও অসীমের দিকে যাবে। সো এই কথাটা এখানে বলা হয়েছে uxt সীমায়িত, অর্থাৎ অসীমের দিকে যাবে মানে কি সীমায়িত। তাহলে আমরা পাই x যদি অসীমের দিকে যায় তাহলে এই মানটাও কি হবে, সীমায়িতই হবে। তো ইহা নির্দেশ করে c হচ্ছে 0, তাহলে এইটা নির্দেশ করে কি c এর মান 0, এটা নির্দেশ করে c এর ভ্যালু কি 0, অর্থাৎ এখানে কোনো বাড়তি ধ্রুবকের দরকার নেই। সো এবার আসো, এই আমরা c এর মান 0টা এই 2 নং এ বসায় দিই। 2 নং এ যদি c এর মান 0 বসায় দিই তাহলে এই পার্টটা থাকে, তাহলে অঙ্ক শেষ। এই পার্টটা থাকে মানে কি অঙ্ক শেষ। এখন অঙ্ক শেষ বলতে আমাদের মেইন টার্গেট কি, সমাধান নির্ণয় করা। তো সমাধান আমাদের অন্তরক সমীকরণে একবার প্রথমে কি ছিল, এইরকম একটা রাশি u ছিল ডেল u বাই ডেল এক্স, আর এই পাশে হচ্ছে কিছু একটা, মানে ইউ বড় হাতের ইউ ছিল। তো সমাধান মানে কি, অন্তরক সমীকরণের সমাধান মানে অন্তরক সমীকরণের যে চলক তাকে বের করা। তো অন্তরক সমীকরণ তো এখানে হচ্ছে ইউ, তাহলে এই ইউ এর মান বের করতে হবে। আমরা বের করছি কি ছোট হাতের ইউ, তো ছোট হাতের ইউ যদি বের হয় এটাকে আচ্ছা দেখো, এই ইউ কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ইউ আসে, তাহলে এই ইউ কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে বড় হাতের ইউ চলে আসবে। তাহলে আমরা এখন তাই করব, এখানে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করে পাই
যে উভয় পক্ষে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করেছি। আর এখানে একটা ফর্মুলা ইউজ করছি যে আমরা জানি যে ই টু দি পাওয়ার এটি, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s মাইনাস এ। হ্যাঁ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন আর আমরা যদি বলি যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1/a মাইনাস s, তাহলে এটা সমান হবে হচ্ছে ই টু দি পাওয়ার এটি। নিশ্চয় দেখো এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এটা আসে, তাহলে এইটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে নিশ্চয়ই এটা আসবে, একটা উল্টো তো। এখন দেখেন আমরা এখানে কি করেছি, আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ আমাদের এই যে এই ফর্মুলাটা এখানে প্রয়োগ হয়েছে, এই ফর্মুলাটা এখানে প্রয়োগ হয়েছে। ওই যে এখানে 1/s প্লাস 2 আছে, তো এইটা আর ওই যে এক্স এর অংশটুকু তো আমাদের রূপান্তর হবে না, রূপান্তরিত হবে কি s। আমরা যদি ইউ কে টি কে রূপান্তর করি তাহলে s এ কনভার্ট হয়, আর এই s কে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে সে টিতে কনভার্ট হবে। তাহলে এক্স এর তো প্রশ্নই আসে না, এক্স কে নিয়ে আমরা এখানে রূপান্তরের প্রশ্নে আসবোই না। তাহলে এখন আসো আমাদের এখানে কি আছে, এই যে 1/s প্লাস 2 আছে, এটাকে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এটা কার ল্যাপ্লাস রূপান্তর বলো, এটা কার ল্যাপ্লাস রূপান্তর? আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস 2t ই টু দি পাওয়ার মাইনাস 2t এর ল্যাপ্লাস রূপান্তর করি তাহলে কি আসে দেখো তো। ই টু দি পাওয়ার মাইনাস 2t এর ল্যাপ্লাস রূপান্তর করলে কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস 2t এর ল্যাপ্লাস রূপান্তর করলে আসবে হচ্ছে 1/s মাইনাস a, এর জায়গায় কত -2, তাহলে হয়ে যাবে কি +2। এটাই তো ই টু দি পাওয়ার মাইনাস 2t এর ল্যাপ্লাস রূপান্তর। তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 2t, তাই আমি লিখেছি ই টু দি পাওয়ার মাইনাস 2t। এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের এইটা হচ্ছে ইউ এর ভ্যালু, ইউ এক্স টি এর ভ্যালু। আশা করছি আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সবাই ক্লিয়ারলি বুঝছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইখানকার ম্যাথমেটিক্যাল প্রবলেম 4 এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম 5। তো সেগুলো আমি হচ্ছে খুব বেশি ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে আগেরটার মতো করে বুঝিয়ে দেবো। এখানে আপনি প্রশ্ন দেখেন, প্রশ্ন হচ্ছে আপনাকে বলছে যে এই যে এই অন্তরক সমীকরণটার এটা হচ্ছে আদি শর্ত, যখন টি এর ভ্যালু 0, যখন টি এর ভ্যালু 0 তখন সেটা হচ্ছে আদি শর্ত, আর যখন টি এর ভ্যালু হচ্ছে টি তখন সেটা হচ্ছে সীমা শর্ত। তাহলে আমরা আদি শর্ত এবং সীমা শর্ত কি জিনিস সেটা কিন্তু জানি। এখন এবার চলে আসেন, এটা একটা সীমা শর্ত, ওইটা একটা সীমা শর্ত, আর আদি শর্ত হচ্ছে কোনটা, এক্স আর নট, অর্থাৎ এইটা হচ্ছে আমার আদি শর্ত। ওকে, তো এখন চলে আসি, আমরা এটা সলিউশন করার জন্য প্রথমত ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করব। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখেন, এই যে উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি, এখানে টি এর সাপেক্ষে যেটা সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে, আর টি এর সাপেক্ষে না হলে সেটা জাস্ট আংশিক থেকে সম্পূর্ণ ডেরিভেটিভে কনভার্ট হবে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করব। তাহলে এই যে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, সো এটাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করা হয়েছে জাস্ট সম্পূর্ণ ডেরিভেটিভে রূপান্তরিত হয়ে যাবে, ইউ থেকে ছোট হাতের ইউতে কনভার্ট হবে। ঠিক আছে, এখন এইটাই আসো, এটা হচ্ছে টি এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ। তাহলে প্রথম ক্রমের অন্তরককে যখন আমরা টি এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব তখন সেটা হয়ে যাবে নিশ্চয়ই এস ইউ মাইনাস ইউ এক্স কমা 0, এটাই রূপান্তরিত হবে। এটা হচ্ছে একবারের অন্তরজকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি এটা হয়। সো এটাই আমরা এখানে লিখলাম। সো এবার দেখো এই যে এটাকে আমরা একপাশে নিয়ে এসেছি অন্তরক সমীকরণ হিসাবে। এটাকে আমাদের প্রথম কাজ কি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করা, দেন এটাকে আমরা একটা অন্তরক সমীকরণে কনভার্ট করব। আবার বলছি, প্রথম কাজ হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করে তার সূত্রগুলো দিয়ে অন্তরক সমীকরণে নিয়ে আসবো। সেই অন্তরক সমীকরণটা সমাকলনযোগ্য যদি হয় তাহলে সরাসরি সমাকলন করব, আর যদি সমাকলনযোগ্য না হয় তাহলে সেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা এটার সাথে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বা অক্সিলারি ইকুয়েশন অথবা পার্টিকুলার ইন্টিগ্রাল যা প্রয়োজন হয়, যেই টাইপের ইকুয়েশন সেটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শিখে আসছি, তো ওই প্রয়োগটা আমরা এখানে করব। সো এটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম, আর এই যে এগুলোর ভ্যালুটা বসালাম। এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমাদের প্রশ্নেই দেওয়া আছে 3 sin 2πx, বসিয়ে দিলাম। সো এরপর আপনি খেয়াল করেন, বসিয়ে দেওয়ার পরে এই মানটা, এটা একটা ইকুয়েশন আসলো, এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নং ইকুয়েশন। এই যে এখানে বলে দিয়েছে যেহেতু এটার মানে এটা আমরা এখানে বসালাম, তো এটা 1 নং ইকুয়েশন। এবার এই 1 নং ইকুয়েশনের আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল অথবা কমপ্লিমেন্টারি ফাংশন অথবা অক্সিলারি ইকুয়েশন এগুলো সব বের করে জেনারেল সলিউশন বের করব। তাহলে এই যে এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশন আছে, এই অক্সিলারি ইকুয়েশন কি, আমরা জানি যে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে নিশ্চয়ই এই সমীকরণটা এই আকৃতি ধারণ করবে, যে এটা হচ্ছে ডি স্কোয়ার ইউ, এটা কি ডি স্কোয়ার ইউ ইন্টু হচ্ছে এস ইউ। তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার ইউ মাইনাস হচ্ছে কি এস ইউ। তাহলে আমি ইউ যদি কমন নেই, ডি স্কোয়ার মাইনাস এস ইন্টু ইউ
ইকুয়ালস টু হচ্ছে আমার একটা ফাংশন, এই আকৃতির ইকুয়েশন হয়ে গেল। সো আমরা বলছিলাম ডি যুক্ত যে রাশিটা অর্থাৎ ওয়াই এর যে সহগটা, এখানে ওয়াই বলতে ইউ, ইউ এর সহগটা এইটার ডি এর জায়গায় এম বসিয়ে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে? অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এম স্কোয়ার মাইনাস এস ইকুয়ালস টু 0। তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এস। তাহলে এম এর ভ্যালু আসছে 2টা। তাহলে এখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন সি এফ ইকুয়ালস টু, এটা সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 11 এর বি তে আমরা এটা পড়েছি, যে এই পাশে সাইন কস থাকবে, এই পাশে সাইন কস থাকবে, এখানে থাকবে হচ্ছে এফ অফ ডি ইন্টু ওয়াই। এই যে প্রশ্নটা ছিল আমাদের এরকম যে এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু সাইন এ এক্স, এই টাইপের একটা নিয়ম আমরা শিখেছি। যদি হয় তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন তো জেনারেল সিস্টেমে আমরা বের করবো। অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এফ অফ এম ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অ্যান্ড আমরা যেটা করেছি, আমরা এরপরে ফি আই পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু 1 বাই এফ অফ ডি এটা লিখেছি, মনে আছে, ইন্টু সাইন এ এক্স। একেবারে সুন্দর করে আপনাদেরকে আমি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আপনাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনসেপ্ট। হ্যাঁ, 11 এর ভিতে এটা ছিল সাইন এ এক্স অথবা কজ এ এক্স যদি থাকে। তারপরে এটা সলিউশনের কৌশল কি, এখানে এফ এর ডি যেখানে আছে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসবে, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসবে সমাধানের কৌশলে। সো আমরা এখানে আগে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করি। তো কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে c1 ই টু দি পাওয়ার m1 এখানে কত, রুট ওভার এস। তাহলে রুট ওভার এস ইন্টু এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এস ইন্টু এক্স। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। আশা করছি আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত বুঝে গেছি। এটা হচ্ছে অর্ডিনারি থেকে, আমি এই থেকে এইখানের বাকি কাজটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাপ্লাই করেছি এখানে। সো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে অক্সিলারি ইকুয়েশনের যে ব্যাপারটা সেটা এখানে দেখায় নাই, সরাসরি অ্যান্সারটা লিখে ফেলছে যে কমপ্লিমেন্টারি ফাংশন সমান এইটা। কিভাবে লিখছে বুঝতে পারছেন? আমি দেখিয়ে দিলাম একটু আগে, আবার একটু দেখে নিন। যদি না বুঝেন এই জায়গাটা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। আর এটা ভাই আমি আপনাদেরকে বোর্ডে করে দেখানোর চাইতে আমার মনে হয় এখানে বুঝিয়ে দেওয়াটা আর একটু ইজি হয়ে যায়, আমার জন্য ইজি হয়, আপনাদের জন্য টাইম কম লাগবে। সো একটু আপনারা নিজেরা প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা করে পরীক্ষায় চলে গেলে আশা করছি কোনো প্রবলেম হবে না। এবার আসেন পার্টিকুলার ইন্টিগ্রাল। একটু আগে আমি তাই লিখেছিলাম যে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে পি আই ইকুয়ালস টু 1 বাই এফ অফ ডি ইন্টু সাইন এ এক্স। তাহলে অর্থাৎ আমাদের সাইন এ এক্স যা আছে আর কি, ওই পাশে আমাদের সাইন 3 সাইন 2 পাই এক্স ছিল। সো ডি যুক্ত রাশি ছিল হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এস, এটা ছিল ডি যুক্ত রাশি, এফ অফ ডি সমান এটা ছিল। সো ফি আই যা লেখার তাই লিখেছে যে ফি আই পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস এস ইন্টু 3 সাইন 2 পাই এক্স। আশা করছি এটা আমরা বুঝতে পারছি। তো এই যে এখানে আচ্ছা 3 সাইন ছিল না মাইনাস 3 ছিল, দেখি প্রশ্নের এখানে মাইনাস 3 সাইন ছিল। সো আমি এখানে মাইনাস 3 সাইনই লিখবো। ওকে, তো মাইনাস 3 ধ্রুবক, এটাকে এই পাশে নিয়ে আসি। আর এখানে আমরা বলছি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস 3, আমরা এখানে সাইন 2 পাই এক্সটাকেও লিখে দিলাম, আর ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, এ হচ্ছে এক্স এর সহগ 2 পাই, তাহলে হচ্ছে স্কোয়ার করলে 4 পাই স্কোয়ার, আর মাইনাস আছে এস। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কমন নিলে, তাহলে 3 সাইন 2 পাই এক্স বাই এস প্লাস 4 পাই স্কোয়ার। আশা করছি এতটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছেন। সো এবার চলে আসেন আমরা এখানকার এই যে এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আসেন আমাদের জেনারেল সলিউশন কি। জেনারেল সলিউশন হচ্ছে আমরা যে ইকুয়েশনটা সলভ করছি সেটাতে আমাদের কার অন্তরজ হয়েছিল, ইউ এর অন্তরজ হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর জেনারেল সলিউশন বা ওয়াই ইকুয়ালস টু, আর এটাকে আমরা বলছি হচ্ছে ওয়াই ফি, এটাকে আমরা ওয়াই ফি বলছি। আর এর উপরে যেটা অক্সিলারি ইকুয়েশন থেকে আসছিল সেটা হচ্ছে ওয়াই সি, কমপ্লিমেন্টারি ফাংশন। ওয়াই সি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াই ফি মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। আর এরপরে ওয়াই ইকুয়ালস টু ওয়াই সি প্লাস ওয়াই ফি, কমপ্লিমেন্টারি ফাংশন এবং হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালের যোগফল হচ্ছে জেনারেল সলিউশন। কে এই যে এখানে যে থাকে ওয়াই, তার মান হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এখানে কি আছে, ওয়াই এর জায়গায় ইউ আছে, তাহলে আমরা বলতে পারি এই যে এখানে ইউ বলতে এই যে এফ অফ ডি এর সাথে ইউ আছে। সো এই ইউটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন হচ্ছে ওয়াই বাই ইউ ইকুয়ালস টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে মানে ইউসি প্লাস ইউফি। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো এই যে জেনারেল সলিউশন যে ইউ, এই যে এটা ইউ, হ্যাঁ ইউ শুধু ইউ লিখতে পারতেন, ইউ এক্স এস, তো ইউ ছোট হাতেরটা কিন্তু বড় হাতেরটা না। তাহলে এখানে ইউসি ইউ ইকুয়ালস টু এই যে ইউসি, এটা হচ্ছে ইউসি আর এটা হচ্ছে ইউপি, পার্টিকুলার ইন্টিগ্রাল আর হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, দুটো যোগ করে আমরা এখন সাধারণ সলিউশন এটা লিখে ফেললাম। এবার এইটার মধ্যে কন্ডিশনগুলো প্রয়োগ করব। কন্ডিশনগুলো কি, আমাদের এই যে বড় হাতের ইউ এটা দেওয়া ছিল, এটা থেকে আমরা এটাকে কনভার্ট করলে ছোট হাতের ইউতে রূপান্তরিত হয়।
এই যে এটাকে কনভার্ট করলে, এটাকে যদি আমরা রূপান্তর করি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করি, তাহলে সেই ছোট হাতের ইউতে চলে আসবে। ছোট হাতের ইউ থেকে আমরা এটা ভ্যালু পাইছি 0, কারণ শূন্যের ল্যাপ্লাস রূপান্তর 0। তাহলে এটা এখানে বসিয়ে দেই, এখানে আমরা এক্স এর জায়গায় 0 বসাবো, এস এর জায়গায় এস, টি এর জায়গায় এস বসাবো। সো এখানে কোথাও টি নেই, সব জায়গায় এস আছে। সো আমরা এখানে এই যে এখানে বসাবো হচ্ছে 0s, 0s ইকুয়ালস টু, আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, এগুলো ইউজ করে আমরা পাচ্ছি 0s ইকুয়ালস টু ইউজ করে এখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0। সো এখানে হয়ে যাবে 1 1 c1 প্লাস c2, আর এখানে যদি x এর জায়গায় 0 বসাই sin 0 এর মান 0, সো এই পুরোটা 0। তাহলে এই পুরোটা 0 বসায়, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে c1 প্লাস c2। তাহলে আমরা এই কন্ডিশনটা দিয়ে, এই কন্ডিশনটা ইউজ করে আমরা পাচ্ছি এখান থেকে যে c1 প্লাস c2 ইকুয়ালস টু 0। এবার আসো, আমাদের আরেকটা সীমামান সমস্যা দেওয়া ছিল, সীমামান শর্ত দেওয়া ছিল, সেইটা আমরা x এর জায়গায় 1, t এর জায়গায় t বসাবো। তো t তো আমাদের এখানে নাই, এখানে আমার t নেই। সো আমরা সরি, এখানে আমরা এটাকে আগে ল্যাপ্লাস রূপান্তর করি, x এর জায়গায় 1 এবং t এর জায়গায় s, x এর জায়গায় 1 এবং t এর জায়গায় s 2 নং এ বসাই। যে দ্বিতীয় কন্ডিশনটা আমরা ইউজ করি, যে এটা দ্বিতীয় শর্ত ব্যবহার করিয়া, তো এখান থেকে ব্যবহার করলে কি হয়, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে হচ্ছে e টু দি পাওয়ার √s, আর s এর জায়গায় হচ্ছে কত, s এর জায়গায় s থাকবে আর e টু দি পাওয়ার -√s। সো আমরা এইদিকে পাচ্ছি হচ্ছে c1 এর উপরে e টু দি পাওয়ার √s, আর এখানে হচ্ছে c1 এর c2 এর উপরে e টু দি পাওয়ার -√s। আর এইদিকে হচ্ছে x এর জায়গায় যখন 1 বসবে sin 2π মানে 360 ডিগ্রি, sin 360 ডিগ্রির মান 0। সো ওই পার্টটা থাকছে না, আমাদের থাকতেছে হচ্ছে শুধু এইটা। সো এটা হচ্ছে 1s থেকে পেয়েছি, অর্থাৎ এই কন্ডিশন থেকে আমরা এইটুকু ভ্যালু পাইছি, কারণ এটার মধ্যে আমি যখন x এর মান 1 বসাই তো এটা 0 হয়ে যায়। সো এই পার্টটা থাকে, এটা আমরা এইভাবে বসিয়ে দিলাম। এবার আমাদের এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা আমরা যদি সলভ, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, অর্থাৎ আমাদের c1 ইকুয়ালস টু -c2 যদি আমরা এখানে বসায় দিই, c1 ইকুয়ালস টু -c2 যদি আমরা এখানে বসায় দিই, তারপর এটাকে হিসাব নিকাশ করলে দেখা যায় c1 c2 দুইটার ভ্যালু আসলে 0 চলে আসে। সো এই যে এখানে এটা একটু আমরা একটু দেখি, যে c1 e টু দি পাওয়ার √s প্লাস মাইনাস দিয়ে দিলাম -c1, ওই যে c উপরেরটা থেকে বলা যায় c2 ইকুয়ালস টু c1 ইকুয়ালস c2 ইকুয়ালস টু -c1, তাহলে -c1 e টু দি পাওয়ার -√s, এইটা তাই না। আর এখানে আমরা ওই পাশে পাচ্ছি হচ্ছে 0। সো এখান থেকে বলা যায়, বা যে উভয় পাশ থেকে এই যে c1টা কমন নিয়ে বাদ দিয়ে দিই, c1 আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি c1 কমন নিলে e টু দি পাওয়ার √s মাইনাস e টু দি পাওয়ার -√s, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে e টু দি পাওয়ার √s মাইনাস e টু দি পাওয়ার -√s ইজ নট ইকুয়াল 0, যদি s এর মান ইনফিনিটি হয় পরে তাহলে হয়তো 0 হবে, না তখনও 0 হবে না, এটা কখনোই 0 হবে না এই ভ্যালুটা। তাহলে এখানে কে 0, c1টা 0। তাহলে সুতরাং c1 ইকুয়ালস টু 0, আর c1 যদি 0 হয় আমরা উপরের সমীকরণ থেকে বলতে পারি c2টাও 0। তাহলে c1 c2 দুটাই 0, তো দুইটা যদি আমরা এখান থেকে পেয়ে যাই 0, এবার আমরা এই সমীকরণটাতে c1 c2 এর ভ্যালু 0 বসায় দিলে এই পার্টটা চলে যাবে, এই পার্টটাও চলে যাবে, থেকে যাবে শুধু এইটা। তার মানে এই ছোট হাতের u অফ xs এটার ভ্যালু আসছে শুধু এইটুকু। এখন আমাদের একবার মেইন কোশ্চেনে কি ছিল ভাই, আমাদের মেইন কোশ্চেনে ছিল বড় হাতের ইউ, মেইন কোশ্চেনে কিন্তু ভাই বড় হাতের ইউ ছিল। তাহলে আমাদের বড় হাতের ইউর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন আমরা বের করছি মূলত কি, ছোট হাতের ইউ x, s, এটা বের করেছি। কত আসছে, এটা আসছে 3 sin 2πx বাই s প্লাস 4π², এটা আসছে আমাদের এটার ভ্যালু। এখন এইটার উভয় পক্ষে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে দিই, বিপরীত ল্যাপ্লাস, তাহলে এই ইউটা, ছোট হাতের ইউটা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কারণে বড় হাতের ইউতে রূপান্তরিত হবে। তাহলে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করে পাই যে L ইনভার্স u অফ x, s ইকুয়ালস টু L ইনভার্স 1/s প্লাস 4π² আর 3 sin 2πx, এটার ভ্যালু নেই কারণ এটার মধ্যে কোনো t নেই বা s নেই। তো আমরা আসলে রূপান্তর করব s কে বা t কে, তাই তো। ল্যাপ্লাস রূপান্তর t কে রূপান্তর করে, আর ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর s কে রূপান্তর করে। সো এবার চলে আসো, এটাকে ল্যাপ্লাস রূপান্তর, ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর করলে এটা u হয়ে যাবে, u x, s হয়ে যাবে t, ঠিক আছে, ইকুয়ালস টু, আর এই যে 3 sin 2πx থেকে গেল, 3 sin 2πx থেকে গেল, আর এই যে এটার ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর। আগে দেখো এটা কার ল্যাপ্লাস রূপান্তর। এখন এই ল্যাপ্লাস রূপান্তরের জন্য আমরা একটা সূত্র আগের অঙ্কটাতেও করেছি, সেটা ছিল হচ্ছে e টু দি পাওয়ার at, এটাকে ল্যাপ্লাস রূপান্তর করলে আমরা পাচ্ছিলাম হচ্ছে 1 কি s মাইনাস a, এটা পাচ্ছিলাম। সো আমরা এই আকৃতিতে যদি এটাকে সাজায় নিই তাহলে এটা হয়ে যাবে 1/s মাইনাস 4π²। তাহলে a এর ভ্যালু হচ্ছে
এর ভ্যালু হচ্ছে কি -4π²। এখন এই যে এইটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস দেই তখন এইটা চলে যাবে, থেকে যাবে হচ্ছে এইটা। তাহলে ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর অফ এইটা সমান এইটা। তাহলে এখন এখানে আমি ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর প্রয়োগ করেছি এই যে এখানে, তাই করলাম না। তো এটা ভ্যালু কি হবে, e⁻at, এ হচ্ছে কত -4π² ইন্টু টি। সো এটার ভ্যালু হবে e⁻⁻4π² ইন্টু টি। আশা করছি এইটুকু বুঝছো। এটাই আমাদের নির্ণয় সমাধান, ঠিক আছে, এটাই আমাদের নির্ণয় সমাধান। তো এই হচ্ছে আমাদের 4 নং ম্যাথমেটিক্যাল প্রবলেম। একদম অনুরূপভাবে আমরা 5 নং ম্যাথমেটিক্যাল প্রবলেমটাও একটু দেখে নিব। সো 5 নং ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলছে এইটা, এখানে আদি শর্ত দেওয়া আছে কি একটা, হ্যাঁ একটা অবশ্যই আছে, সীমা শর্ত আছে দুইটা। কোনটা আদি শর্ত কোনটা সীমা শর্ত ভাই, এগুলো আপনাদেরকে বোঝানোর কিছু নেই, আপনারা এগুলো পারেন। সো চলে আসেন, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করে দিলাম। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি যে যদি এক্স এর সাপেক্ষে হয় সেটা জাস্ট আংশিক অন্তরীকরণ থেকে সম্পূর্ণ ডেরিভেটিভে রূপান্তর হবে এবং বড় হাতের ইউটা ছোট হাতের ইউতে কনভার্ট হবে। সো তাই হলো এই পাশটা। আর এই পাশটাতে একবারের অন্তরজের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, যেটা আমরা আগেরটা তো দেখেছি, f অফ ড্যাশ অফ এক্স, এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তখন এটা হয়ে যাবে হচ্ছে s ইন্টু এফ অফ এস মাইনাস বড় হাতের f অফ 0। এটা আমরা শিখছিলাম হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চ্যাপ্টারে। সো এখানে আমার হচ্ছে বড় হাতের ইউ দিলাম, তো ইউ এর ডেরিভেটিভ যদি হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ছোট হাতের ইউ, এখানে s আর ছোট হাতের ইউ, এটা হচ্ছে ছোট হাতের ইউ। সো ছোট হাতের ইউ তখন মাইনাস হচ্ছে বড় হাতের ইউ, আর টি এর জায়গায় হচ্ছে 0, টি এর জায়গায় হচ্ছে কি 0। সো এখানে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। সো এটা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। সো এখন এটা এফ অফ টি, সরি আমি এখানে ভুল লিখেছি, এটা এফ অফ টি হবে। সো একটু এখানে খেয়াল করেন, এই যে এখন এখানে তাই লিখলাম সূত্র হচ্ছে একবার অন্তরজের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এইটা। সো এটা লিখে আমরা এখানে পেলাম হচ্ছে এইটা, আর এখান থেকে আমরা এবার এটাকে একটা অন্তরক সমীকরণে কনভার্ট করব আগের অঙ্কটার মতো করে। এই যে একটা 2 ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, এই রৈখিক অন্তরক সমীকরণে এই পাশে সাইন অথবা কস থাকতে পারে। আগের অঙ্কটার মধ্যে এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমাদের দেওয়া ছিল, এই যে এইটাকে আমরা ওই পাশে পাঠিয়েছি, এটাকে এই পাশে নিয়ে এসেছি। সো আমাদের আগের এই অংশটুকু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, বসিয়ে দিলাম। দেন এটা একটা, এই যে এটাকে কিন্তু আবার বিস্তারিত করেছে, আগের অঙ্কটা বইয়ের মধ্যে বিস্তারিত করে নাই। তো যে কারণে অনেকের প্রবলেম হতে পারে, সেই কারণে আমরা এই অঙ্কটা আগে দেখলে কিন্তু পরের আগেরটা কিন্তু সহজ হয়ে যাবে। সো এই যে এটাকে 2d স্কোয়ার মাইনাস s ইন্টু ইউ লিখেছে, লিখে এটাকে একটা রৈখিক অন্তরক সমীকরণে রূপান্তর করেছে, এবং এইটার আমরা এবার সহায়ক সমীকরণ অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন লিখেছি। অক্সিলারি ইকুয়েশন লিখে এটা সমাধান করে আমরা m এর দুটো ভ্যালু পেয়েছি। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে কমপ্লিমেন্টারি ফাংশন লেখার নিয়ম পর্যন্ত আমরা জেনে গেছি। এরপরে পার্টিকুলার ইন্টিগ্রাল আগের মতো করেই 1/f অফ d যুক্ত রাশি মানে 2d স্কোয়ার মাইনাস s, তো d স্কোয়ারের জায়গায় এখানে -10 sin কত 4πx, রাইট 4πx। তো এখানে এই x এর সহগ হচ্ছে 4π। সো এই যে এখানে d স্কয়ারের জায়গায় -4π বসবে, 4π স্কয়ার বসবে। সো আমরা পরের পেজে দেখলে এগুলো খুব সহজে বুঝে যাব। দেখেন পার্টিকুলার ইন্টিগ্রাল যা লেখা তাই লিখেছে, দেন এই যে মাইনাস বসায় দিলাম, আর d স্কয়ারের জায়গায় ওই যে এই স্কয়ার, এই হচ্ছে এখানে কত 4π, তাহলে এই স্কয়ার কত 4π রুপি স্কয়ার, মাইনাসটা কিন্তু ওখান থেকে চলে আসছে, নিয়ম এটা 11 বিতে পড়ে আসছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। সো বসায় দিয়ে এটা হিসাব নিকাশ করে পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম হচ্ছে এইটুক। সো এবার এইটার ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা জানি হচ্ছে জেনারেল সলিউশন ইকুয়ালস টু হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস কমপ্লিমেন্টারি ফাংশন। সো দুইটা যোগ করে আমরা এটা পেলাম। এবার এই সমীকরণে আমরা সীমা শর্তগুলো ইউজ করব। সীমা শর্তগুলোকে আগে আমরা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে নিব। তো এই যে এই 0টিকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ছোট হাতের ইউ হয়ে যাবে, ছোট হাতের আর টিটা হয়ে যাবে s। সো এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইউ, ছোট হাতের ইউ 0s, এটা আমরা এখানে ইউজ করব। একইভাবে আরেকটা সীমা শর্ত ছিল 5t, সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে 5s হয়, তো সেইটা আমরা আবার এখানে ইউজ করব। এই দুটো শর্ত ব্যবহার করে c1 c2 এর ভ্যালু আমরা বের করব। দেখা গেল c1 c2 এর ভ্যালু আগেরটার মতো করেই 0 চলে আসছে। সো আমরা এখন বলতেই পারি c1 c2 যেহেতু 0, এখানে বসিয়ে দিলে এই পার্টটা শূন্য হয়ে যাবে। এই পার্টটা যদি শূন্য হয়ে যায়, এবার এটাকে আমরা আগেরটার মতো করেই আমরা কি করব, আমরা এখন পেয়ে গেলাম হচ্ছে u of x as 10 sin 4πx by s minus 32 পাই স্কয়ার লিখলাম। কেন লিখছি একটু পরে বুঝবেন। এবার আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে বড় হাতের ইউ চলে আসবে, আমাদের আলটিমেট কিন্তু বের করতে হবে বড় হাতের ইউ। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে u of x, s equals to L inverse 1/s minus 32 পাই স্কয়ার ইনটু হচ্ছে 10 sin 4πx। ওকে, তো এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন e টু দি পাওয়ার কি হবে, এটা মানে হচ্ছে বড় হাতের ইউ, x হবে x, s হবে t, আর এখানে এটা হয়ে যাবে হচ্ছে e টু দি পাওয়ার -32 পাই স্কয়ার t, আর এদিকে থাকবে হচ্ছে 10
sin 4 phi x। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আমি আগের অঙ্কটাতে বিস্তারিত এগুলো বলেছি, সো এই পার্টটা তার বলার দরকার হয় না, আপনারা নিশ্চয়ই এটা বুঝছেন। তো ধন্যবাদ। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করা লাগবে না, 3 4 5 এই তিনটা করলে ইনশাআল্লাহ 10 নম্বরের জন্য একটা ঘ বিভাগে চলে আসবে। তো পরে আমাদের পরের চ্যাপ্টার অর্থাৎ 7C অবশ্যই আপনারা শেষ করে ফেলবেন, ওগুলো আমরা করে দিয়েছি। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ভাই ভালো করে শিখতে গেলে আপনাকে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা ভালো করে পড়ে আসতে হবে। আমি অতটুকু ডিটেলস এখানে বলি নাই যতটুকু আসলে অ্যাপ্লাইডে বলেছি। তো ধন্যবাদ, পরের চ্যাপ্টারে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।